প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের ডাক জামায়াতে ইসলামীর। হাকিমপুর সীমান্তে ফের নথিহীন মানুষের ভিড়। হাদি হত্যায় মমতার বক্তব্য আমলে নেয়ার দাবি নাসিরউদ্দিন পাটোয়ারির, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিমত। পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার টু ডিসকাস। অবহেলায় মায়ের মৃত্যুতে অভিযুক্ত যুগ্ম সচিবকে মংলা বন্দর থেকে প্রত্যাহার, পল্লবী থানায় অপমৃত্যুর মামলা। ৮ দিন হাসপাতালে, শিশু মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা। রামিসা হত্যার দায় স্বীকার করে সোহেলের ক্ষমা প্রার্থনা। হামে মৃত্যু ছড়ালো ৬০০। চিকিৎসা ব্যয়ে সর্বশান্ত অনেকেই। জুনের শুরুতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে। দেখছিলেন স্টার নিউজ প্রাইম শিরোনাম, সাথে আছি ফারাবি হাফিজ। জ্বালানি তেলের দাম ২ দফা বাড়ানোর পর এবার বাড়ল বিদ্যুতের মূল্য। গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটের দাম বাড়ানো হয়েছে ১ টাকা ৫২ পয়সা। ফলে যদি সহজ করে বলি, যাদের বিদ্যুৎ বিল মাসিক যাদের বিদ্যুৎ বিল আসতো ১,০০০ টাকা, তাদের এখন গুনতে হবে অতিরিক্ত ১৫০ থেকে ২০০ টাকা, অর্থাৎ ১২০০ টাকা। রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়া বস্তি এলাকায় ছোট মুদি দোকান করে সংসার চালান শাহজাহান। ২ পরিবার মিলে সপ্তাহে প্রিপেইড মিটারে রিচার্জ করেন ১,০০০ টাকা। দাম বাড়ানোয় চলতি মাস থেকেই বিদ্যুৎ বাবদ খরচ বেড়ে গেল তার অন্তত ৬০০ টাকা। আমার অনুপাতে আমার আয় অনুযায়ী তো বিল একটু বেশি দিতেছি, যেহেতু আমার আয় কম, সেই হিসেবে বিল যাইতেছে বেশি। এখন আর কারণ ছাড়া থাকাও সম্ভব না। বিদ্যুৎ বিল বাড়ায় দুশ্চিন্তায় শাহজাহানের মতোই রাজধানী সহ দেশের কোটি স্বল্প আয়ের মানুষ। তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেল আরেক দফা। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে ইউনিট প্রতি প্রায় ২০%, আর গ্রাহক পর্যায়ে ৫০ ইউনিট পর্যন্ত দাম বেড়ে হয়েছে ৫ টাকা ৩২ পয়সা। এছাড়াও ৭৫ ইউনিট পর্যন্ত ৬ টাকা ১৮ পয়সা ও ২০০ ইউনিট পর্যন্ত ৮.৫ টাকা। বুধবার এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান। ভর্তুকি কমাতে হবে, একই সঙ্গে আবার ভোক্তার বা স্বার্থ দেখতে হবে। সো আমরা এখানে যেটা বাড়িয়েছি এটা ১৯.৮৫ বাড়িয়েছি। একই সঙ্গে যে আমরা যদি স্ল্যাব দেখি, আমরা যেখানে লাইফ লাইন সেখানে বাড়িয়েছি আমরা সবচেয়ে কম ১৫% বাড়িয়েছি। মূল্য ঘোষণার আগে গেল মাসে দাম বাড়ানোর প্রস্তাবের উপর গণশুনানি করেছে বিইআরসি। আইন অনুযায়ী শুনানির পর ৯০ দিনের মধ্যে মূল্য ঘোষণা করতে হয়। এক্ষেত্রে আগে ২ মাস বা তার বেশি সময় পার করলেও এবারে শুনানির ১ মাসের মধ্যেই নতুন দাম ঘোষণা করল বিইআরসি। ভর্তুকির পরিমাণটা দেখেন, ভর্তুকির পরিমাণ এত ছিল না। ক্যাপাসিটি চার্জ যদি আপনি দেখেন বছর বাড়ি, আপনি গত ৫ বছরের যদি পরিসংখ্যান দেখেন ক্যাপাসিটি চার্জের ক্ষেত্রে এটা আসলে অনেকখানি বেড়ে গেছে। হ্যাঁ, এই দায় তো আসলে নিঃসন্দেহে সরকারের উপরেই বর্তাবে, কারণ এই প্রকল্পগুলি সরকারই অ্যাপ্রুভ করেছেন। এদিকে পাওয়ার প্ল্যান্টের খরচ না কমিয়ে বিদ্যুতের দাম বাড়ানো জনগণের উপর চাপিয়ে দেওয়া বলে মন্তব্য জ্বালানি বিশেষজ্ঞদের। ৭ দিনের জায়গায় তিনি একদিনে সব শুনানি শেষ করেছে। তিনি আরো 2টা দিনে উভয় বেলা একটা করে শুনানি করতে পারতেন। প্রান্তিক গ্রাহকদের বিদ্যুতের দাম যদি 0 করে ফেলতো, তাহলে কয়শো কোটি টাকা দিতে হতো। এই ৩00-৪০০-৫০০ কোটি টাকাটা তো আসলে ভর্তুকি নয়, এটা তো সামাজিক সুরক্ষা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে তেল, এলপিজি ও এলএনজির দাম বাড়িয়েছে সরকার। এর ফলে বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় মূল্য সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা জানায় বিইআরসি। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। এদিকে বিদ্যুতের দাম বাড়ানোকে মরার উপরে খাড়ার ঘা বলছেন সাধারণ মানুষ। এতে দুর্মূল্যের এই বাজারে জীবনযাত্রার ব্যয় আরও ১ দফা বাড়বে বলে অনেকেই এই শঙ্কা করছেন। আর এইভাবে এই দাম বাড়ানোর সমালোচনা করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তেলের দাম ২ দফা বাড়ার পর এবার বাড়ল বিদ্যুতের দাম। গ্রাহক পর্যায়ে বেড়েছে গড়ে ১৬.৬৮%। আর সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন সাধারণ মানুষ।
যাকে অর্থ সমর্থ নাই, যারা দিন আইন না দিন খায়, তারা কি বিদ্যুৎ বিল দিতে পারবো? এখন তো দিতে অনেক কষ্ট হয়ে যায়। এখন যদি 1000 টাকা যদি ভরি ভাই 4 দিন নিচে আর যায় না কারেন্ট বিল, বুঝছেন? এখন যদি আবার বাড়ান তাহলে আর কয়দিন যাইব? কাজ করি খাই, আমাকে সমস্যা না। বিদ্যুৎ বিল বাড়াইছে, আমাকে ঘর ভাড়া বাড়াই দিব, আমরা না খাই মরমু, কষ্ট করবো। নগরবাসীরা বলছেন প্রিপেইড মিটারে এমনিতেই নেওয়া হয় নানা ধরনের চার্জ, সেখানে ঊর্ধ্বগতির এই বাজারে বিদ্যুতের এই বাড়তি দামে বাড়বে ভোগান্তি। আমাদের প্রতি মাসে ব্যাট কেটে নেয় 400 থেকে 650 টাকা। তাই এবার যদি বাড়ায় আমাদের এখানে, আমরা ব্যবসা তো করে কোনো লাভ হবে না। একটা বিদ্যুৎ বিল একবার জায়গা 2বার 3বার যদি বাড়ায়, আমরা তো মনে করি কোনো জায়গায় বাড়তি পয়সা পাই না, এতে আমাদের চলতে অনেক কষ্ট হয়ে যায়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এভাবে তাড়াহুড়ো করে বিদ্যুতের দাম বাড়ানোর সমালোচনা করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এটা বাড়ানোর আগে আরও 7-5 ভেবে বাড়ানো উচিত। চট করে এভাবে বাড়িয়ে দেওয়াটা আমার মনে হয় জাস্টিফাইড না। মানুষের যে অর্থনৈতিক অবস্থা, তার উপর এই বাড়তি চাপগুলা অনেকেই সহ্য করতে পারবে না। বিদ্যুতের দামের সাথে উৎপাদন বাণিজ্য ওতপ্রোতভাবে জড়িত, তাই এই প্রশ্নে সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিচ্ছেন এই বিশ্লেষক। বিদ্যুতের দাম বাড়লে তো ধরেন আপনার এর সাথে আনুষঙ্গিক যে সমস্ত যে বিষয় আছে সবগুলাই বাড়বে। বাড়িতে যে বিদ্যুৎটা ইউজ করছেন সেটা তো বাড়লই, কিন্তু আপনি অন্যান্য যে সমস্ত সার্ভিস নিচ্ছেন তারাও তো বিদ্যুৎ ব্যবহার করে, তাদের বিদ্যুতের দামও তো আপনার ঘাড়ে এসে পড়বে। বিদ্যুৎ খাতের অযৌক্তিক ব্যয় ও অপচয় কমিয়ে ঘাটতি সমন্বয়ের উদ্যোগ নেওয়া যেতে বলেও মত জ্বালানি বিশেষজ্ঞদের। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা। এদিকে গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ঠিকই, কিন্তু অতিরিক্ত মূল্যেই তা কিনতে হচ্ছে গ্রাহক পর্যায়ে। পরিবহন এবং শ্রমিক খরচ হচ্ছে বলছেন বিক্রেতারা। রাজধানীর মগবাজার এলাকায় গড়ে ওঠা প্রায় নতুন সব ভবনেই ব্যবহার হয় এলপিজি সিলিন্ডার। ঘন বসতিপূর্ণ এলাকা হয় অলিতে গলিতে হোটেলও অনেক। মঙ্গলবার বিইআরসি থেকে এলপিজির দাম কমানোর ঘোষণা দেয়া হয়। 12 কেজির সিলিন্ডারের দাম 1940 টাকা থেকে 55 টাকা কমিয়ে 1885 টাকা করা হয়, কিন্তু সরকার নির্ধারিত দামের কোনো প্রতিফলন নেই ভোক্তা পর্যায়ে। আমরা তো এখন বর্তমানে সিলিন্ডার 1800, সময়তে 2000 টাকাও কিনতে হচ্ছে। আমাদের কিছু করণীয় নাই তো যদি আমরা ওই যে রেডা তো বলবে যে আপনারা গিয়ে আনেন গা পূজা, আমরা কোনো আনে পাই না। আমরা এখন গভর্নমেন্ট প্রাইসে বিক্রি করতে পারি, শুধুমাত্র পরিবহন রেট হবে। যদিও বিক্রেতাদের দাবি পরিবহন ও শ্রমিক খরচ যোগ করলে তারা মুনাফা নয়, বরং কম দামে বিক্রি করছেন সিলিন্ডার। কাস্টমার অনেক সময় ভুল বলে, মিথ্যা বলে, কারণ একটা গ্যাস হচ্ছে 1885 টাকা হলো গভর্নমেন্ট রেট। গভর্নমেন্ট কিন্তু আমাদের বলে দিয়ে আসে না যে কোনো বাসায় 7 তলা কিচেন রুমে ফিট করে দিয়ে আসার জন্য দায়িত্ব আমাদের না, এই জন্য একটা লোক লাগে। আমার মেয়ে বড়টা নিচ্ছে, পোলারা বড়টা নেয় না, সুটটাই নেয় 2000 টাকা একদম রেট করে দেয় 2000 টাকা। ওই দামে পাচ্ছি না তো, এই যে এখানে যেটা সবাই সচরাচর নিচ্ছে ওই দামেই নিচ্ছি, 4000 টাকা 22 লিটারটা, আর হচ্ছে যে যেটা ছোট 12 কেজিরটা ওইটা হচ্ছে যে 2000 টাকা। বাজার ঘুরে দেখা যায় 12 কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে 2 থেকে 2500 টাকায়। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। এদিকে শিরোনামেই শুনছিলেন, বিদ্যুৎ সহ জ্বালানির দাম বৃদ্ধির কারণে আগামীকাল সারা দেশে বিক্ষোভ করবে জামায়াত বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন যে সংসদে আলোচনার আগেই চালাকি করে বিদ্যুৎ সহ দাম বাড়ানো হয়েছে। বুধবার রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেছেন ইসলামী ব্যাংক দখল করার পায়তারা চলছে, ফ্যাসিস্টের দোসরকে এনে ব্যাংকের ঘাড়ে বসিয়ে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেছেন যে আওয়ামী কায়দায় ইসলামী ব্যাংক দখল করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন বিরোধী দলীয় নেতা। অন্যদিকে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। মানুষের অধিকারের পক্ষে লড়ে যাব, আমরা দমব না, আমরা থামব না। আপনারা দেখেছেন আমাদের দেশের অর্থনীতি বিধ্বস্ত, ব্যবসায়ীরা ব্যাংক থেকে লোন পাচ্ছেন না, ডিপোজিটাররা তাদের টাকা ফেরত পাচ্ছেন না, শেয়ার হোল্ডাররা তাদের শেয়ারের হিসাব মেলাতে পারছেন না।
এই অবস্থায় আবার 6টি ব্যাংকের গ্রাহকদের কি অবস্থা? ইসলামী ব্যাংকে আবার দখল করার পায় তারা। আপনারা শিরোনামে শুনছিলেন। পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্তে আবারও জড়ো হয়েছে নথিহীন 1.5 শতাধিক নাগরিক। গণগ্রেফতার এবং হোল্ডিং সেন্টারে আটক হওয়ার শঙ্কার মধ্যে তারা এই সীমান্তে জড়ো হয়েছেন। বিএসএফের বায়োমেট্রিক ক্যাম্পের হিসাব বলছে যে গেল এক সপ্তাহে হাকিমপুর সীমান্তে ভিড় করেন নথিহীন অন্তত 900 নাগরিক। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন হোল্ডিং সেন্টারে আটক রয়েছেন নথিহীন আরও 350 মানুষ। এদিকে বিজিবির কঠোর অবস্থানে বেনাপোল সীমান্তে শূন্য রেখায় আটকে থাকাদের ফিরিয়ে নিয়েছে বিএসএফ। তবে রাতের আধারে জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা হয়েছে। সাতক্ষীরায় বসন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছেন 2 জন বাংলাদেশি। 3 দিন ধরে যশোর সীমান্তের শূন্য রেখায় আটকা ছিলেন নারী শিশুসহ বেশ কয়েকজন। আরও 1.5 শতাধিক মানুষকেও সীমান্তে জড়ো করে পুশিন চেষ্টার অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে। শেষ পর্যন্ত বিজিবির কঠোর অবস্থানে তা সম্ভব হয়নি। প্রতিরোধ গড়ে তোলেন এলাকাবাসীও। পরে সবাইকে সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। পুশিনের মাধ্যমে কিছু লোক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছিল। আমাদের তৎপর ছিল বিজিবি, তারা সবসময় তৎপর থাকে এবং দেশের জন্য কাজ করছে, তারা এটা রুখে দিয়েছে। ভারত থেকে আসছে, ও তো বাংলাদেশের না, ওদের তো কোনো কাগজপাতি নাই। তারা কিন্তু কখনোই সীমান্ত রেখা ক্রস করতে আমরা দেইনি। ভারতের অভ্যন্তরেই তাদেরকে আমরা আটকে রেখেছিলাম। তারা কখনোই সীমান্ত রেখা ক্রস করে বাংলাদেশে ঢুকতে পারে। বিজিবি তার ডিউটিতে যেরকম ছিল সেরকম তার টহল যেরকম থাকার কথা ঠিক সেরকমই আছে। অশান্ত জয়পুরহাটের 5 বিবি পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত। রাতের আধারে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে। পরে বিজিবির বাধায় বন্ধ হয়ে যায় কাজ। ব্যাটালিয়ন কমান্ডার পর্যন্ত দরবার করতেছে, তারা কিছুতেই মানতেছে না। হয়তো 2-1 দিন সময়ের জন্য চুপচাপ থাকে, আবার শুরু করে তারা। মাথা দেশি বন্ধ করে চলে গেছে, এইটাই সারা দিয়ে চলে গেছে। যত রকম তথ্য আছে মিডিয়া সেলের সাথে যোগাযোগ, আমি নাম্বার দিচ্ছি, প্রয়োজন হলে আমার সাথে কথা বলে। গুলির ঘটনা ঘটেছে সাতক্ষীরার কালীগঞ্জের বসন্তপুর সীমান্তে। বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি আহত হয়েছেন। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর থেকেই আতঙ্কে সীমান্তের মানুষ। টহল জোরদার করেছে বিজিবি। শোভন মাহমুদ খান, স্টার নিউজ। হাদি হত্যায় ভারত ও দেশটির গোয়েন্দা সংস্থা জড়িত বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে তারা। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে এই হত্যাকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ইনকিলাব মঞ্চের ওসমান হাদির নাম ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, হত্যাকারীর নাম গোপনে চাপ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। এ নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলছেন, ওই হত্যাকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তৃণমূল নেত্রী। এত আলোচিত ঘটনার পর খুনি কিভাবে পালালো সে প্রশ্নও তার। কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে মমতা, গতকালকে যে বাংলাদেশে বড় একটা খুনের ঘটনা ঘটেছে সে বিষয়ে অমিত শাহ তাকে নির্দেশনা দিয়েছিল। তাহলে আমার সীমান্ত দিয়ে কিভাবে আমার ওসমান হাদি ভাইয়ের খুনি পালিয়ে যায়, এটা সরকারের কাছে। সরকার এখন আছে, ওসমান হাদি ভাইকে কে খুন করেছে আমরা এটা জানতে চাই। আমরা হলো কাদা ছোড়াছুড়ি চাই না। এদিকে ইনকিলাব মঞ্চের দাবি, হাদি হত্যায় ভারত ও দেশটির গোয়েন্দা সংস্থা সহ দেশি বিদেশি শক্তি জড়িত। শহীদ ওসমান হাদির খুনের সাথে ভারত এবং তার গোয়েন্দা সংস্থা এর প্রত্যক্ষ জড়িত থাকার প্রমাণ রয়েছে। এই খুনের পেছনে যেই দেশি বিদেশি চক্রান্ত জড়িত রয়েছে এবং বাংলাদেশ থেকে এই খুনকে যারা ঘটিয়েছে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে অতি দ্রুত।
এছাড়া হাদি হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার রাজধানীতে মশাল মিছিল ও শুক্রবার বাদ জুমা সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। বাংলাদেশের আজাদী যাকে খুন করবে। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা। এদিকে ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বাংলাদেশ সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা বড় বিজয়। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে জয়ী হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এরপর থেকে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ অভিনন্দন বার্তা পাঠায় তাকে। ডক্টর খলিলুর রহমানের এই অর্জনকে বাংলাদেশের মানুষের জন্য গর্বের বিষয় মনে করছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন, শুধু জাতিসংঘই নয়, সারা বিশ্বই বাংলাদেশের উপর আস্থা রেখেছে, এই নির্বাচনই তার প্রমাণ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে ফরেন পলিসি, যে বাংলাদেশ ফার্স্ট, উনি আরো আক্ষরিক অর্থে নিয়ে গেছেন, উনি এক ধাপ এগিয়ে গেছেন ফরেন পলিসিটা নিয়ে, যে বাংলাদেশ ফার্স্ট পলিসিতে উনি চলছেন। কিন্তু আমাদের বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে, বিশ্বমণ্ডলে একটি অত্যন্ত গৌরবোজ্জ্বল জায়গায় স্থান এনে দেওয়া, সেই জায়গাটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ১৭ কোটি মানুষের এটা বিজয় আমি মনে করি। এ সময় প্রসঙ্গ ওঠে ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিস্ফোরক মন্তব্যের বিষয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এই বক্তব্য আমলে নিচ্ছে না বাংলাদেশ। দেখেন, এটা আকাশ পাতাল বলে তো লাভ নেই। আরেকটা দেশে নির্বাচন হয়েছে, সেই দেশে একটা পরাজিত হয়েছে, সেই পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার টু ডিসকাস। এখন যদি ভারত সরকার যদি এখন বাংলাদেশকে হাদির হত্যার ব্যাপারে কিছু বলে, অবশ্যই অলরেডি তো আমরা এটা নিয়ে কাজ চলছে, কাজ এগিয়েছে, আমাদের এগিয়েছে, এবং আমরা এটা নিয়ে খুবই সিরিয়াসলি হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। হাদি হত্যার বিচার আমরা চাই। আর প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে জানান, বহু দেশ থেকে দাওয়াত এসেছে, তিনি কোথায় যাবেন তার সিদ্ধান্ত একান্তই নিজস্ব। জাতিসংঘ, ইউনাইটেড নেশনস ইজ এ। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা। ডিএনডি বাঁধ নিয়ে এবার নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এই বিষয়টি জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের মিৎসুই অ্যান্ড কোং এর প্রতিনিধি দল। জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও আইসিটি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা আলোচনায় উঠে আসে। এ সময় বিদেশিদের বিনিয়োগ সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন সরকার প্রধান। এদিকে ডিএনডি বাঁধ এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা ও বর্জ্য অপসারণের স্থায়ী সমাধানের লক্ষ্যে নেওয়া হয়েছে নতুন প্রকল্প। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে বিষয়টি জানান পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এছাড়াও 14 জুন প্রধানমন্ত্রী কক্সবাজার সফরে যাবেন বলেও নিশ্চিত করেন পানি সম্পদ মন্ত্রী। 14 জুন মানে প্রধানমন্ত্রী কক্সবাজার যাবেন। পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক যে প্রজেক্টটি আমরা শেষ করেছি, এটি আমরা হস্তান্তর করব সিটি কর্পোরেশনকে। পাশাপাশি আরও 30 কিলোমিটার আমাদেরকে নতুন প্রজেক্ট নিতে হবে, যে 30 কিলোমিটার আমরা ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করব। আগের একই প্রক্রিয়ায় যে প্রক্রিয়াটা ছিল একটা প্রজেক্ট করার মধ্য দিয়ে, তো ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে এর রেজাল্ট আশা করছি। আর পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান দ্রুতই শুরু হবে এই প্রকল্পের কাজ। ইতিমধ্যে খসড়া এমও হয়ে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী সেই খসড়া এমও উনি দেখেছেন, সেগুলো কিছু সংশোধন আছে। এই সংশোধনগুলো হলেই আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে ঢাকার অংশটুকু, আর নারায়ণগঞ্জের অংশটুকু সেটা নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আছেন, ফতুল্লা অংশটা সম্মিলিত তাদেরকে আমরা হস্তান্তর করব। বিকেলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতে সাইপ্রাস যাওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম। এছাড়াও সচিবালয়ে এদিন প্রধানমন্ত্রীর সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত একটি সভা হয়। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। উচ্চশিক্ষিত ভাই বোনদের সম্পর্কে টানাপোড়েনে অবহেলিত অবস্থায় মারা যান রাজধানীর পল্লবীর নূরজাহান বেগম। তাকে সেবাদানকারী নার্স তামান্না তার যে বয়ান, সেখানে তিনি একথা বলেছেন। পুলিশ বলছে যে
ছেলে মেয়েদের কেউই মায়ের খোঁজ নিতেন না। এদিকে অভিযোগ ওঠার পর থেকে এই মংলা বন্দর থেকে যিনি পোস্টিং ছিলেন তার ছেলে, তাকে প্রত্যাহার করা হয়েছে। তার নাম যুগ্ম সচিব, তার নাম আনিসুর রহমান। নিবিড় সাহা রিপোর্ট করেছেন। অগোছালো স্যাঁতস্যাঁতে ঘর, চারপাশে ময়লার স্তূপ। এখানে কেউ থাকতেন তা বিশ্বাস করাই কঠিন। এখান থেকেই উদ্ধার করা হয় পল্লবীর ওই বৃদ্ধা মায়ের মরদেহ। প্রতিবেশীরা বলছেন, বৃদ্ধা নূরজাহান বেগমকে দেখতে আসতেন না কেউ। আমরা কখনো দেখি নাই যে একজন সচিব বা সচিবের সাথে গাড়ি আসবে, ওনারা আসলেও খুব কম। এইসব সন্তানের বিচার করা উচিত কঠোরভাবে। স্টার নিউজকে সেদিনের ঘটনার বর্ণনা দিয়েছেন নার্স তামান্না আহমেদ। তিনি বলছেন, নূরজাহান শ্বাস প্রশ্বাস নিচ্ছেন না। এই খবরে তাকে হাসপাতালে নেয়ার পরামর্শে কান্না দিয়ে উল্টো বাসায় যেতে চাপ দেয় বুয়েট শিক্ষক ছেলে। হচ্ছে ছোট ছেলে আর একটা হচ্ছে একটু বয়স্ক। শ্বাস প্রশ্বাস চলতেছে না, আমাদের বাসায় যেতে হবে, মানে অনেক রিকোয়েস্ট আর কি আমাদের। সে বাসায় পৌঁছেই মরদেহের গন্ধ পাচ্ছিলেন তামান্না। ফ্ল্যাটে ঢুকেই দেখতে পান স্কুল শিক্ষক মেয়ে। তিনি সেই দুপুরেও মাকে জীবিত দেখার দাবি করলেও তামান্নার মতে বাসাটিতে একাই থাকতেন ওই বৃদ্ধা। পরে দেখলাম যে হাতের নিচে পোকা আর কি। পরে আমি জিজ্ঞেস করতেছি যে আজকে মারা যায় না, এটা 2-3 দিন হয়ে গেছে মারা গেছে, আপনি কিভাবে ওনাকে হচ্ছে সকালে খাওয়াইছেন? বলে না আমি ওনাকে সকালে খাওয়াইছি। পুলিশ বলছে, ওই বৃদ্ধার 3 ছেলের একজন আনিসুর রহমান সরকারের যুগ্ম সচিব, আশিকুর রহমান বুয়েটের শিক্ষক, আর আতিকুর রহমান থাকেন কানাডায়। মেয়ে ফাতেমা নাসরিন সুলতানা স্কুল শিক্ষক। তাদের কেউই মায়ের খোঁজ নিতেন না। ছোট ভাইয়ের কাছে বড় ভাইয়ের নাম্বারটা সংরক্ষিত নাই, বা তার পরিবারের নাম্বারটা তার কাছে নাই। পারিবারিক বন্ডিংটা আমাদেরকে শক্তিশালী করলেই আমার মনে হয় যে এই ধরনের যে ঘটনাগুলো ঘটতেছে, যেটা অনাকাঙ্ক্ষিত, এগুলো বন্ধ হবে ধীরে ধীরে। এ নিয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও সাড়া মেলেনি মংলা বন্দরে কর্মরত আনিসুর রহমানের। মায়ের প্রতি অবহেলার অভিযোগ ওঠার পর মঙ্গলবার সন্ধ্যায় মোংলা বন্দর থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে যুগ্ম সচিব আনিসুর রহমানকে। এ ঘটনায় পল্লবী থানায় অপমৃত্যুর মামলা করেছেন ফাতেমা নাসরিন সুলতানা। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে, সেটি প্রকাশ হতে পারে আগামীকাল সকালে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে পোস্টমর্টেম না হওয়ায় সুবিধা পেতে পারে আসামিপক্ষ, তবে অপরাধীরা কোনো ছাড় পাবে না বলে আশ্বস্ত করেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন 492টি উপজেলায় 50 শয্যার হাসপাতালকে 101 শয্যার উন্নতি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রণালয়ে, সেটি প্রকাশ হতে পারে বৃহস্পতিবার। বুধবার সকালে স্বাস্থ্যমন্ত্রীর সরকারের নানা কর্মসূচি উপস্থাপনের সময় আসে সেই প্রসঙ্গ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নবজাতক মৃত্যুর ঘটনায় কেউ ছাড় পাবে না, তবে পোস্টমর্টেম না হওয়ায় সুবিধা পেতে পারে আসামিপক্ষ। একটা সুবিধা নিতে পারে আইনে, যদি পোস্টমর্টেম না হয়, দেয়ার ইজ এ চান্স অফ টেকিং ইন opportunity while argument will be going on. But এক্ষেত্রে দেখেন, ইটস এ ভেরি হাইলি সেন্সিটিভ ইস্যু। জাজ থেকে শুরু করে সবাই জানে, যদিও আবেগতাড়িত হয়ে জাজ সাহেবরা রায় দেবেন না, বাট ইট ইজ দ্য রিয়ালিটি যে 6টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে। এবং রাজুকও যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজড ইন্টারনাল স্ট্রাকচার। সব কিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো বেনিফিট পাবে বা এই অপরাধে তারা কোনো ছাড় পাবে, আমার মনে হয় না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ চীনের যৌথ উদ্যোগে 5টি বড় শহরে আধুনিক নকশায় নারীদের জন্য বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হবে। এছাড়া 5টি বিভাগীয় শহরে শিশুদের জন্য 200 শয্যার হাসপাতাল ডিসেম্বরের মধ্যে চালুর কথা জানান তিনি। জনাব তারেক রহমান সেই 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে ইনশাল্লাহ আমরা 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে এই অর্থবছরে রূপান্তরিত করার লক্ষ্যে আজকে থেকে কার্যক্রম শুরু করেছি। চায়না বাংলাদেশ যৌথ উদ্যোগে, মেনলি চাইনিজ অর্থায়নে আমরা 5টি হাসপাতাল, এক একটা হাসপাতাল 1000 বেডের হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী 15 আগস্ট নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হাম ও ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির কথাও জানান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। শিশু রামিসা হত্যা মামলায় নিজের দোষ স্বীকার করে আদালতে ক্ষমা চেয়েছেন আসামি সোহেল রানা। তিনি দাবি করেছেন যে এই অপরাধে তার সঙ্গে ছিল ডলার নামে আরেকজন।
এ সময় স্ত্রীকে নির্দোষ দাবি করেছেন সোহেল। পরে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেছেন আদালত। বুধবার কড়া পুলিশ পাহারায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হাজির করা হয় শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহেল ও তার স্ত্রীকে। সকাল 11টার পর শুরু হয় তাদের আত্মপক্ষ সমর্থনের শুনানি। এ সময় আসামিদের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে সাক্ষীদের বক্তব্য ও অভিযোগ পড়ে শোনান বিচারক। পরে আসামিদের বক্তব্য জানতে চান ট্রাইব্যুনাল। এ সময় ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সোহেল নিজের দোষ স্বীকার করে আদালতে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তার সাথে ডলার নামে আরেকজন জড়িত ছিলেন বলেও দাবি করেন। তবে নিজের স্ত্রীকে নির্দোষ দাবি করেন তিনি। এরপর সোহেলের স্ত্রী স্বপ্না দাবি করেন এই ঘটনায় তিনি সম্পূর্ণ নির্দোষ। এই হত্যাকাণ্ডের সময় 2 নম্বর আসামি স্বপ্না খাতুন এই অপরাধ প্রতিরোধ করার নিমিত্তে কোনো প্রকার চেষ্টা বা কোনো প্রকার পদক্ষেপ নিয়ে কাউকে দরজা দিয়ে বা জানালা দিয়ে বাইরে কোথাও কোনো কিছু বলেননি। উপরন্তু সেই দরজা যখন খুলতে চাওয়া হয়েছিল তিনি খোলেননি। শুনানি শেষে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। আসামির পরীক্ষাবাদ 342 ফৌজদারি কার্যবিধি 342 ধারার পরীক্ষা। এই 342 ধারার পরীক্ষাটা সম্পন্ন হয়েছে। আগামীকালকে এই মামলার যুক্তিতর্কের জন্য বিজ্ঞ আদালত তারিখ ধার্য করেছে। এর আগে এই মামলায় একদিনে 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে নজির স্থাপন করেন আদালত। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের বিষয়ে প্রাথমিক তদন্তকালীন সময়ে গাফিলতি হয়েছে। তারপরও হাইকোর্টের নির্দেশে তদন্ত চলছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজকে দুপুরে সাগর রুনি হত্যা মামলার সর্বশেষ অবস্থা জানতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে দেখা করেন তাদের একমাত্র সন্তান মেঘ। সঙ্গে ছিলেন মামলার বাদী ও নিহত রুনির ছোট ভাই নওশর আলী রোমান। এ সময় মামলার অগ্রগতি নিয়ে হতাশা ব্যক্ত করেন তারা। পরে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে ঘটনার সময়ে যারা তদন্তের দায়িত্বে ছিলেন তাদের হদিস পাওয়া যাচ্ছে না। ইতোমধ্যে এই মামলার তদন্তে গঠিত টাস্ক ফোর্স আদালতে একটি অগ্রগতির প্রতিবেদন জমা দিয়েছেন। রাষ্ট্রের পক্ষ থেকে তাদের দায়িত্ব ছিল তাৎক্ষণিকভাবে যে ঘটনার সুষ্ঠু তদন্ত করা, আলামত সংগ্রহ করা এবং সংগ্রহে রাখা। আপনি খেয়াল করে দেখেন যে সেই মামলাটি দীর্ঘদিন পর্যন্ত তদন্ত সম্পন্ন হয়নি। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছি একটু পর। এদিকে জুন আসতে না আসতেই ডেঙ্গুতে প্রাণ গেল একজনের। পরিস্থিতি পর্যালোচনার পর এই বছর প্রকোপ এবং প্রাণহানি দুটোই বাড়তে পারে এমন শঙ্কা জানাচ্ছেন কীটতত্ত্ববিদরা। এদিকে এডিসের লার্ভা নির্মূলে জোর প্রস্তুতি নিচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। দক্ষিণে ঝুঁকিপূর্ণ হিসেবে মোট 28টি ওয়ার্ড চিহ্নিত করা হয়েছে। বুধবার থেকেই সেখানে চিরুনি অভিযান শুরু হবে বলছে সিটি কর্পোরেশন। এতে জরিমানা করা হতে পারে বলছেন তারা। ক্যালেন্ডারের পাতায় জুন আসতে না আসতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রথম দিনেই ঝরল প্রাণ, আর এতেই তৈরি হয়েছে উদ্বেগ। দ্রুতই এর প্রকোপ বাড়ার বার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরাও। তারা বলছেন ঢাকা, নরসিংদী সহ আশেপাশের জেলায় মশার ঘনত্ব আশঙ্কাজনক। কিছু এলাকায় স্বাভাবিক ঘনত্ব 20 হওয়ার কথা থাকলেও সেই সূচক 70-এর উপরে। এডিস মশার ঘনত্ব, তাপমাত্রা, বৃষ্টিপাত এবং আর্দ্রতা এই কয়েকটি মিলে আমরা একটি আর্লি ওয়ার্নিং সিস্টেম বা ফরকাস্টিং মডেল তৈরি করি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার যে ঈদের আগের তুলনায় ঈদের পরে ডেঙ্গু রোগী প্রায় দ্বিগুণ হওয়ার একটি ঝুঁকি আছে। এই দ্বিগুণ হওয়াটাকে ঠেকাতে খুবই প্রয়োজন। এই মুহূর্তে আমাদের সিটি কর্পোরেশনগুলো বা পৌরসভাগুলোকে জোরসোরেই এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রমগুলো জোরদার করা দরকার। এই অবস্থায় নড়েচড়ে বসেছে ঢাকার 2 সিটি কর্তৃপক্ষ। এডিস নির্মূলে চিরুনি অভিযানের পরিকল্পনা তাদের। দক্ষিণের 28টি ওয়ার্ডকে বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ। বুধবার শুরু হওয়া অভিযানে কারো বাসায় লার্ভা মিললে গুনতে হবে জরিমানাও। ডেঙ্গু মশার উৎপত্তি স্থল যে জায়গাগুলি লার্ভা তৈরি হবে
এই জায়গাগুলোকে আলাদা গুরুত্ব দিয়ে আমরা দেখছি। অনেক জনগোষ্ঠীর এই মহানগরে আমরা যতদূর সম্ভব সিটি কর্পোরেশন, রাজুক এবং ওয়াসা যৌথভাবে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। বারবার বলার পরও যদি কারো জায়গায়, কারো বাড়িতে, কারো ঘরে, কারো উঠানে যদি সেই ধরনের লার্ভাযুক্ত কোনো পানি পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টে তাদেরকে শাস্তি, জরিমানা, এমনকি জেল পর্যন্ত হবে। দক্ষিণের পাশাপাশি এডিস নির্মূলে উঠান বৈঠক সহ নানা উদ্যোগ নিয়েছে উত্তর সিটিও। তবে কর্তৃপক্ষ যত প্রস্তুতি নিক না কেন, ব্যক্তিগত সচেতনতাই ডেঙ্গু থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় বলছেন কীটতত্ত্ববিদ। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। কক্সবাজারে মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। স্বজনরা বলছে যে মঙ্গলবার কক্সবাজারের পাহাড়তলী এলাকার যুবক আশরাফ প্রকাশ আসিফ তার বন্ধু রিয়াজুল ইসলাম হৃদয়কে দাওয়াত করে ডেকে নেন। রাতে আসিফের সঙ্গে স্থানীয় কয়েকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা আসিফকে ছুরিকাঘাত করে। এ সময় বন্ধু হৃদয় তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও আঘাত করে ওই দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় এই 2 জনকেই উদ্ধার করে হাসপাতালে নিলে হৃদয়কে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেলে মারা যায় আসিফও। পুলিশ বলছে পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। রহস্য উদ্ঘাটনে কাজ করছে একাধিক টিম। এই ঘটনায় আহত আরও 1 যুবক হাসপাতালে ভর্তি। ঈদের পর থেকেই বন্ধ ছিল ঘরের দরজা। ভেতরে বাস করতেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক। তিনি কিছুটা নীরব স্বভাবের, অথচ কেউ জানতেনই না তার নীরবতার শেষ অধ্যায়ও লেখা হয়ে গেছে। রাজধানীর মুগদায় একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে তার ঝুলন্ত মরদেহ। দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর সামনে আসে এই ঘটনা। পুলিশের প্রাথমিক ধারণা, মানসিক অবসাদের কারণে তিনি আত্মহত্যা করেছেন। রাজধানীর উত্তর মুগদায় অবস্থিত বহুতল এই ভবনের একটি বাসায় ঝুলেছিল বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসাইন শুভর মরদেহ। সন্ধ্যার পর থেকে ৬ষ্ঠ তলার বাসা থেকে আশেপাশে ছড়িয়ে পড়ে তীব্র দুর্গন্ধ। বিষয়টি অস্বাভাবিক মনে হলে পাশের বাসার ফ্ল্যাটের বাসিন্দারা খবর দেন পুলিশকে। পরে রাত 10:30টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। দরজা ভেঙে উদ্ধার করা হয় ঝুলন্ত মরদেহ। আশেপাশের মানুষ পচা গন্ধ পাইছে, ঠিক আছে। গন্ধ পাওয়ার পরে পুলিশ ইনফর্ম করছে, পুলিশ আসছে, আইসা জিনিসটা তদন্ত করছে। পাও তো টেবিলের উপরে, এটা নিশ্চয়ই কোনো পরিকল্পিত হত্যা। মেন্টালি আপসেস। আমরা তো আজকে জানতে পারলাম যে ফ্যামিলির সাথে একটু ঝামেলা চলতেছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কারণ রয়েছে সেটিও খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়, প্রকৃত সময় নির্ণয়ের জন্য মৃত্যুদেহ ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে গভীর তদন্ত তৎপরতা অব্যাহত রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মুগদা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। শাহনুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা। বন বিভাগের কয়েক ঘন্টার চেষ্টা, তারপর ধরা পড়ল বাগেরহাটের খানজাহান আলী মাজারের দিঘিতে থাকা একমাত্র এই কুমিরটি। পরে এই কুমিরটিকে সরিয়ে পাঠানো হয়েছে খুলনার বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে। নানা ঘটনাঘটনের জন্ম দিয়ে অবশেষে বনের পথে যাত্রা শুরু হলো বাগেরহাটের হজরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই মাজার সংলগ্ন দিঘিতে থাকা একমাত্র কুমিরটি। বন বিভাগের বিশেষ ব্যবস্থাপনায় কুমিরটিকে নেওয়া হচ্ছে খুলনায়। বুধবার সকালে বন বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা কুমিরটি ধরার কার্যক্রম শুরু করেন। সকাল 10:30টার দিকে শনাক্ত হয় কুমিরটির অবস্থান। পরে কুমিরটিকে নিয়ন্ত্রণে এনে তোলা হয় দিঘি থেকে। হাত পা ও চোখ বেঁধে ওঠানো হয় গাড়িতে। এরপর নেওয়া হয় খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে। দেখছেন প্রায় 600 কেজির মতো ওজন আছে। এটাকে আমরা নিয়ে যাচ্ছি এখন খুলনা রেস্কিউ সেন্টারে। পরবর্তীতে সিদ্ধান্ত হবে কোথায় কি হবে না হবে। এর আগে গত সোমবার রাতে কুমিরটির আক্রমণে ফাতেমা নামের এক শিশুর মৃত্যু হয়।
এর আগে গত ৮ এপ্রিল দিঘির ঘাট থেকে কমিটি একটি কুকুরকে টেনে নিয়ে যায়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তৈরি হয় আলোচনা সমালোচনা। দর্শনার্থীরা যেন নিরিবিলি নিরবচ্ছিন্ন পরিবেশে আসা যাওয়া করতে পারে, সেই জন্য তার নিরাপত্তার অংশ হিসেবে যদি এটা নেওয়া হয়ে থাকে আমরা এতে সন্তোষজনক প্রকাশ করছি। জীবিত মানুষ যে ধরে নিল, মারা ফেললো, একটা দুর্ঘটনা না? ভালো যেহেতু অতীতেও অনেক ঘটনা ঘটছে, ভবিষ্যতেও ঘটতে পারে, এখানে আমি সাধুবাদ জানাই। দর্শনার্থীরা কিন্তু প্রতিনিয়তই দিঘিতে নামছে, তাদের আসলে একটা নিরাপত্তার অভাব আছে। তো কমিটিকে যেখান থেকে তুলে নিয়ে গেছে এটাকে আমরা সাধুবাদ জানাই। ইতিহাস থেকে জানা যায় খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই এই দিঘি খনন করে একজোড়া কুমির ছেড়েছিলেন। 2015 সালের ফেব্রুয়ারিতে সেই কুমির বংশের সবশেষ কুমিরটি মারা যায়। এর আগে 2005 সালে ভারত থেকে কয়েকটি কুমির এনে দিঘিতে ছাড়া হয়। বিভিন্ন সময় মারা গিয়ে দিঘিতে এই শেষ কুমিরটি ছিল। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দেশে সুষ্ঠু, সুন্দর ও উদারপন্থী রাজনীতির স্বার্থে সব দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার সুযোগের কথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের কোমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেছেন যে একটি মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, এই জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের উপরে আস্থা রাখায় এবং ধানের শীষকে বিজয়ী করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মির্জা ফখরুল। নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। একটা মহল চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করবার জন্য। আপনাদের কাছে আমাদের আবেদন যে অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে তার জন্য আপনাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা। কারণ এই সময়ে যখন আমরা নতুন করে দেশ গঠন করবার কাজ শুরু করেছি তারেক রহমানের নেতৃত্বে, তখন যেন আমরা আবার সেই বিভ্রান্ত না হয়ে যাই। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছি। এই ছিল স্টার নিউজ প্রাইম। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।